দশম শ্রেণীর কোষে দেখি ২-এর ২১-এর এর ১-এর দাগের অঙ্কটা আজকে করছি। ১-এর দাগে বলেছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে নিচের কোনটি উত্তর হবে? বার্ষিক R% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে, তাহলে অঙ্কটাকে আমরা কোষে অ্যান্সারটাকে বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ১০০ টাকা টাকার ১ বছরের সুদ আর টাকা। তাহলে ১০০ টাকার ১ বছরের সুদ আর টাকা। তাহলে ১ টাকার ১ বছরের সুদ আরও নিশ্চয়ই কম হবে। কম যদি হয় তাহলে নিচে বসবে। তাহলে আর এর নিচে এই ১০০টা বসলো। ১০০-র নিচে ১, যেহেতু ১০০ টাকার ১ বছরের সুদ ৮ টাকা হলে ১ টাকার ১ বছরের সুদ আরও অনেক কম হবে, ওই জন্য ভাগ মানে নিচে বসবে টাকা। তাহলে পি টাকার টি বছরের সুদ, পি টাকার টি বছরের সুদ, তাহলে এর সাথে গুণ হয়ে যাবে R/১০০ ইন্টু পি ইন্টু টি টাকা। অতএব প্রশ্নানুসারে এইটা ইকুয়াল টু পি আর টি বাই 100 ইকুয়াল টু আই, তো আর ইন্টু পি ইন্টু টি বাই 100 ইকুয়াল টু কি আই, বা পি আর টি বাই 100 ইকুয়াল টু এই পি আর টি, এইটার সাথে এই আয়ের নিচে কিছু নেই মানে ১ আছে, তাহলে এর সাথে এই কোনাকুনি গুণ হবে আর এইটাই কোনাকুনি গুণ হবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কোনাকুনি গুণ করে লিখলে এখানে কিছু নেই মানে এই যা আছে তাই বসে যাবে। তাহলে এটাকে সাজিয়ে লিখব পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে আমাদের অ্যান্সার এলো কি পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে সির দাগে আমরা সির দাগেরটি হবে অ্যান্সার। এবার আমরা ২-এর দাগের অঙ্কটাকে পড়ব। ২-এর দাগের অঙ্কটাকে বলছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে ২০ বছরে দ্বিগুণ হয়। তাহলে ২০ বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন ৩ গুণ হবে কত বছরে? তাহলে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে ২০ বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার পাল্টাবে না, ওই মূলধন ৩ গুণ হতে কত বছর লাগবে? তাহলে আমরা ২-এর দাগের অঙ্কটাকে করি। ২-এর দাগের অঙ্কটাতে বলছে যে আমরা তাহলে ধরে নেব যে মূলধন ১০০ টাকা। তাহলে মনে করি মূলধন ১০০ টাকা। ১০০ টাকা, আচ্ছা মূলধন ১০০ টাকা, তাহলে মূলধনের দ্বিগুণ হবে। তাহলে মূলধন দ্বিগুণ মানে কত? মূলধন দ্বিগুণ মানে ১০০ সাথে ২ গুণ, ১০০ ইন্টু 2, দ্বিগুণ মানে 2 গুণ ইকুয়াল টু ১০০ দুগুণে ২০০ টাকা।
200 টাকা। আচ্ছা, তাহলে সুদ কত? যদি এটা টোটাল টাকা হয় আর এটা মূলধন হয় তাহলে সুদ, অতএব সুদ ইকুয়াল টু এই টাকা থেকে আসলটাকে বাদ দেব, 200 মাইনাস 100 ইকুয়াল টু 100 টাকা, 100 টাকা। আচ্ছা, আবার আমাদের কি বলেছে যে মূলধন 3 গুণ হবে, তাহলে মূলধন 3 গুণ মানে কত? অতএব বা আবার মূলধন 3 গুণ, মূলধন 3 গুণ। আচ্ছা, মূলধন দ্বিগুণ বলেছিল বলে এই মূলধনের সাথে 2 গুণ করেছিলাম, তাহলে 3 গুণ বলেছে, তাহলে এই মূলধনের সাথে 3 গুণ করব, তাহলে মূলধন 3 গুণ ইকুয়াল টু এই মূলধন ইন্টু 3, তাহলে 300 টাকা। আচ্ছা, মূলধন 3 গুণ হলে 300 টাকা হচ্ছে, তাহলে সুদ কত আসছে? অতএব সুদ ইকুয়াল টু এই মূলধন প্লাস এই 3 গুণ মূলধন যেটি, এটি থেকে শুধু মূলধনটাকে বাদ দেব, তাহলে 300 মাইনাস 100 ইকুয়াল টু 200 টাকা। আচ্ছা, আমরা এই যে 100 টাকাটা পেয়েছিলাম না, 100 টাকাটা আমরা কত দিনে পেয়েছিলাম? 100 টাকাটা আমরা পেয়েছিলাম 20 বছরে, এখানে রয়েছে যে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে আমরা 20 বছরে সুদ পেলাম কত টাকা? 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি এরকমভাবে যে 100 টাকা সুদ হয় 20 বছরে, 100 টাকা সুদ হয় 20 বছরে। তাহলে 1 টাকা সুদ হবে আরও কম বছরে নিশ্চয়ই, তাহলে কম যদি হয় তাহলে এটা নিচে বসবে, তাহলে 20/100 বছরে। 100 টাকা সুদ যদি 20 বছর লাগে, 100 টাকা সুদ হতে 20 বছর লাগছে, তাহলে 1 টাকা সুদ হতে আরও কম বছর লাগবে, আর কম হলে নিচে বসে, ওই জন্য এটা নিচে বসলো। আচ্ছা, 200 টাকা সুদ হয়, তাহলে 200 টাকা, 1 টাকা সুদ হতে যে ক বছর লাগবে 200 টাকা সুদ হতে আরও বেশি বছর লাগবে, তাহলে গুণ দেব, তাহলে এটাকে নিচেই লিখব 20/100 ইন্টু এই 200টা, এই নিচের দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে দিলাম, 2 দুগুণে 4 আর একটা শূন্য, বছরে। তাহলে অ্যান্সার কত এলো? 40। দেখি আমাদের বইয়েতে 40 অপশান কোনটাতে রয়েছে? আমাদের বইয়েতে 40 অপশান রয়েছে সি এর দাগ, তাহলে সি এর দাগেরটা হবে অ্যান্সার। এবার আমরা 3 এর দাগের অঙ্কটাকে পড়ব। 3 এর দাগের অঙ্কটাতে বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 10 বছরে দ্বিগুণ হবে, সুদের হার কত? তাহলে অঙ্কটাকে আমরা করব। তিনের দাগে 10 বছরে দ্বিগুণ হলে তাহলে আমরা বার্ষিক সুদের হার কত হবে? তাহলে মনে করি মূলধন 100 টাকা, মনে করি মূলধন 100 টাকা, তাহলে 10 বছরে দ্বিগুণ হবে, তার মানে কত হবে? 10 বছরে দ্বিগুণ হবে, তার মানে এই 100 টাকার সাথে 2 গুণ হবে, তাহলে 200 টাকা হবে। তাহলে সুদ কত আসবে? অতএব
সুদ হবে এই 200 থেকে এই টাকাটাকে বাদ দেব, তাহলে 200 মাইনাস 100 ইকুয়াল টু 100 টাকা। অতএব 10 বছরে সুদ 100 টাকা, তাহলে 10 বছরের সুদ 100 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? আরও নিশ্চয়ই কম হবে, আর কম হলে নিচে বসে 100/10, এটা নিচে বসবে। এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে শুধু রইল 10। এটা এখন টাকা লিখছি, কিন্তু এটা হবে পার্সেন্ট। অতএব বার্ষিক সুদ সরল সুদের হার 10%। তাহলে এই 10% উত্তর আমাদের কোন অপশানে ছিল? 3-এর দাগের অঙ্কে 10% উত্তর ছিল বি এর দাগে। তাহলে আমাদের অ্যান্সার হলো বি এরটা। এবার আমরা 3-এর দাগের এবার আমরা 4-এর দাগের অঙ্কটাকে পড়ব। 4-এর দাগের অঙ্কটা বলছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? এর মধ্যে কোনটা হবে সেটাকে আমরা কষে বের করব। তাহলে অঙ্কটাকে আমরা করি। আমরা ধরে নেব কি? আসলকে ধরে নেব। তাহলে 4-এর দাগে আমরা মনে করি আসলকে আমরা পি লিখি, প্রিন্সিপাল আসল ইকুয়াল টু পি। আচ্ছা, সুদকে আমরা আই লিখি, মানে ইন্টারেস্ট। সুদকে আমরা এখানে বলে দিয়েছে মূলধন সুদ x টাকা, তাহলে আমরা x লিখব, x টাকা। সময়কে আমরা টি লিখি। সময় কত বলেছে? সময় এই যে বলেছিল x বছরে, তাহলে আমরা কি লিখব? সময় x বছরে বলেছিল, তাহলে আমরা লিখব x বছর। আচ্ছা, এবার সুদের হার বা আর ইকুয়াল টু, এখানে সুদের হার কত বলেছিল? এখানে সুদের হার বলেছিল x% বার্ষিক সরল সুদের হারে, তাহলে আমরা x% লিখব, x%। শুধু আমরা পিটাকে ধরে নিয়েছি, বাদবাকি এগুলো ছিল। তাহলে আমরা সূত্রটাকে লিখব I ইকুয়াল টু PR/100। এই I মানে কি? I মানে সুদ, মানে x। তাহলে বা I এর জায়গায় আমরা এই xটাকে লিখব x ইকুয়াল টু P মানে P, তাহলে P লিখলাম, ইন্টু R মানে x, ইন্টু T মানে ওই x, বাই 100। তাহলে এপারে আর এপারে যদি একই সংখ্যা থাকে, উপরে বা নিচে কেটে যায়, তাহলে এপারে উপরে x আর এপারে একটা x কেটে গেল। বা তাহলে রইল কি? রইল p আর x, এইটা এই কোণাকুণি গুণ হবে, আর এই 100 এই কোণাকুণি গুণ হবে। তাহলে px ইকুয়াল টু p ইন্টু x ইকুয়াল টু এই 100 উপরের সাথে গুণ হয়ে গেলে শুধু 100। বা আমাদের আসল চেয়েছিল, তাহলে শুধু পিটাকে রাখবো, p ইকুয়াল টু
এই 100টাকে লিখলাম, আর এই এক্সটা পি এর সাথে গুণ ছিল, সমান সমানের ওপারে গেলে চিহ্ন পাল্টে যাবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, আর বিয়োগ থাকলে যোগ। তাহলে গুণ আছে, ওপারে গেলে ভাগ হবে, ভাগ মানে নিচে বসবে। তাহলে পি ইকুয়াল টু 100/x। তাহলে আসল কত? অতএব আসল ইকুয়াল টু 100/x। এই 100/xটা কোন অপশানে রয়েছে? এই 100/xটা রয়েছে অপশান সি এ, 100/x। তাহলে অপশান সিটা হবে অ্যান্সার। এবার আমরা করব 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটাতে কি বলেছে? 5-এর দাগের অঙ্কটাতে বলেছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ, n বছরের সুদ বলছে PNR/25 টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত? এখানে একটা সুদে n বলেছে, তাহলে আমরা সংখ্যাগুলোকে অন্যভাবে ধরব। তাহলে আমরা অঙ্কটাকে করছি। মনে করি মূলধনকে আমরা পি লিখি, বা পি ইকুয়াল টু সি, সময়কে আমরা টি লিখি, সময় ইকুয়াল টু এন। এখানে যেহেতু এন ছিল ওই জন্য আমরা এমন মান ধরছি, ঠিক আছে? তাহলে সময় সমান সমান এন বছর, এটা টাকা। আচ্ছা, সুদের হারকে আমরা আর লিখি, সাধারণত সুদের হার R%ই রাখছি, R%। তাহলে আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করব। অতএব I ইকুয়াল টু PRT/100, বা এই I এখানে বলেনি, কিন্তু I এখানে বলেছে সুদ। তাহলে সুদ বা আয়ের মান PNR/25। তাহলে আর এর জায়গায় আমরা কি লিখব? আর এর জায়গায় লিখব PNR/25। এই আয়ের মান আমরা লিখলাম PNR/25 ইকুয়াল টু পি মানে কত? পি মানে সি, তাহলে সি ইন্টু আর মানে আর, টি মানে এন, বাই 100। এবার আমরা এপারে উপরে আর এপারে উপরে যদি একই সংখ্যা থাকে কেটে দিতে পারি। তাহলে এই আর এই আর কেটে গেল, এই এন আর এই এন কেটে গেল। 25-এর নামটায় যদি কাটি, 25 একে 25, আর 4 25 100, 25 দুগুণে 50, 4 25 100, তাহলে 4 25 100। তাহলে এখানে আর নিচে কিছু নেই, শুধু 4 রয়েছে, এইটাই কোনাকুনি গুণ হবে, 4p হবে, আর এইটা শুধু সি হবে। তাহলে এই সি বা সি ইকুয়াল টু 4, আর এই পি, এটা কোনাকুনি গুণ হলো, এটা কোনাকুনি গুণ হলো, তাহলে 4 সি ইকুয়াল টু 4p। সি মানে আমরা কি ধরেছিলাম? সি মানে তো আমরা মূলধন ধরেছিলাম, তাহলে মূলধন কত? 4p। অতএব মূলধনের পরিমাণ ইকুয়াল টু 4p। এই 4pটা কোন অপশানে রয়েছে দেখে নিই। 4p রয়েছে অপশান বি, 4p টাকা। তাহলে 4p টাকা, আর এটা অপশান বি এ রয়েছে। তাহলে 21-এর দাগ কমপ্লিট হয়ে গেল।